নমস্কার সবাইকে, আমি অয়ন্তিকা আর আপনারা শুনছেন কিশোরালয় ছোটবেলার সাথী। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আমাদের চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, তাহলে যত নোটিফিকেশানস আসবে আমাদের গল্পে তোমরা তাড়াতাড়ি তারা পেয়ে যাবে। আর আমরা কিন্তু 1K খুবই কাছাকাছি আছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের টিমে যত আমরা আর্টিস্ট রয়েছে আমরা সবাই খুব ইন্সপায়ার হব, ঠিক আছে? তো আজকে আমরা আপনাদের শোনাবো সৈয়দ মুস্তফা আলীর কলমে নোনা জল। তাহলে শুরু করা যাক। সে গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ 30 বছর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খেলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। 30 বছর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এই জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময় ছিল, এখনো আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই। কিরকম ভেজা ভেজা সোদা সোদা যে গন্ধটা সব কিছু ছাপিয়ে ওঠে, সেটা মুরগি কারি কান্নার। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তার পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এই গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরোনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই এসে রয়েছে, শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ প্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলাম। কোভিড তো আমার আসে না, প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরাও পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মোড়ানো দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিৎ ভ্রষ্টাও হয়ে যান, তাতে স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলএম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখলো কি করে? আরে এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটি রাজ্যে লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো, সিলেট, নোয়াখালী রানারিরা দেবে ঘুঘু ইংরেজের সঙ্গে লড়াই। আমিও যেমন। জাহাজের মেজো সারেঙ্গের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের উপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুটি ও মানোয়ারের তিমি দুই মাছ। একেই জিজ্ঞেস করা যাক না, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাকারি দিয়ে শুধালুম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি বলবেন না স্যার, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবেরা গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথা? বসো। না, তার ফুরসত নাই বলে ধপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো। এসব আর আজকাল, কথাটা শেষ করলুম না, সারেঙ্গও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো, দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মোকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনালুম। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাইয়ের যেরম পুঁথি পড়া শোনে, সেরম আগাগোড়া শুনল।
তারপর খুব লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন স্যার। এই দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করেছে বেশি যাদের ক্ষুধা ধনদৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুধা তালাই কার জন্যে কি ইনসাফ রাখেন তাই বা কে বুঝিয়ে বলবে? আপনি সমীর উদ্দিনকে চিনতেন? বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকাও কামিয়েছিল। আমেরিকার কথা মনে পড়ল। চৌতালি পরগনার বাড়ি, না না যেন ওইদিকেই আম্বনে কোনখানে। সারেং বললে, আমারই গা ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছে ওরকম কামিয়েছে খুব অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কাজে ঢুকেছিলাম, একই দিনে একই সঙ্গে। কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললেন, শুনুন, যে লেখাটি হুজুর পরে শোনালেন তবে তার কথাই বলি। কিন্তু জাহাজের কাছে বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না, যে সে জাহান্নামের ভিতর দিয়ে কখনো এর আগে যায়নি। আমার পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে তার সর্বাঙ্গ কিরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজে এই যা দুদিক খোলা পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে আনাগোনা করতে পারে এ তো বেহেস্ত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর তা সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14,000 টবি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সেই কারণে গরমিটার বহর কতখানি সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি খায়, তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারের ঠিক ঠিক, হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে, জাহাজি বলিতে একেই বলে ইমক। আমি শুধালুম, একে কি ইংরেজিতে বলে এমাক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। আমাদের সকলেরই 2-1 বার হয়েছে আর সবাই জাবরে ধরে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীর উদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাগত। কিন্তু সে যে ভিড়মি যায়নি, এমকও হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা সে কামাবেই, ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো সख्त মানা। সারেং বললে, কি বেহদ তকলিফে জান পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছলাম। আমি শুধালুম, সে আবার কোথায়? বললে, বাংলায় যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো। জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামটা দিল বটে, কিন্তু যারা
পয়লা করে জাহাজ বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়। পাশে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীর উদ্দি বন্দরে নামলেই না, বলল নামলেই তো বাজে খরচা। আর সে কথা ঠিকও বটে হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেও হয়, কিন্তু দেশে যার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদন বন্দর। আমার আর ইংরাজি 8 বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুজোর খাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম, সুসর খাড়ি মানে সুয়েজ কানাল। তারপর পুরসই, সেখানে খালের শেষ, বাটিয়া বন্দর। আমরা শাক সবজি খেতে নামলাম সেখানে। পুরসই থেকে মার্সই, মার্সই থেকে হামবুর, হামবুর থেকে জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে, তাই বুঝলুম মার্সেলজ হামবুর্গের কথা বলছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরাজি বিকৃত উচ্চারণের মারফতে নয়। সারেং বললে হামবুরে সব মাল নাইমা গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়া গিয়া পৌঁছালাম নুক বন্দরে, মিরকিন মুলুকে। নয়া জুনা কোনো খালাসিকে নুক বন্দরে নামতে দেয় না, বড় কড়া করি সেখানে। হবেই বা না কেন, মিরকিন মুলুক সোনার দেশ। আমাদের মতো চাষা ভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিশ কালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নুক পৌঁছাবার 3 দিন আগে থেকে সমীরুদ্দি করলো শক্ত পেটের ওষুধ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেবার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টা তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিল। নুক পৌঁছাবার দিন সন্ধ্যেবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে কসমকিরে খাইয়া কানে কানে বলল সে জাহাজ থেকে পালাইয়া যাইবে। তারপর কি কৌশলে সে পারে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বলল। বিশ্বাস করবে না সাহেব, কিরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতা সোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতা এবং মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেট্রোলের ডেক্সি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়া, খোলা সমুদ্রের দিকে। ডেক্সির ভিতর তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেক্সি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় 1/2 মাইল দূরে গিয়া উঠবে ডাঙায়। পাহাড়ে উঠে তোয়ালে দিয়া গা মুছে জাঙ্গিয়া ডেক্সি জলে ডুবিয়ে দিয়ে শেষ দিতে দিতে চলে যাবে শহরের ভেতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হামবুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়া থাকবে কয়েকদিন। তারপর দাড়িগোঁফ কামিয়ে চলে যাবে নুক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার ছুটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলো ভাববে যে নুক বাসিন্দা সমুদ্র পারে এসেছিল হাওয়া খেতে।
প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। জমির উদ্দির জন্য খোঁজ খোঁজ রব উঠলো পরের দিন দুপুর বেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড়ে গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নুক শহরের ভিতর সমীর উদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্প বলার ক্ষান্ত দিয়ে সারেং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারেং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাওয়ার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কি বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়ো শেষের কবছর সুখেই কাটিয়েছে, খুদা তালার শুকুর। বুড়ি নাকি আমার জন্য কাঁদতো। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেং এর চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক গেছে কথা। এই 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে কবর কিংবা গুজব যাই বলুন শুনেছি। সমীর উদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়, তবে সে আস্তানা গিরে বসেছে মিল্কিন মুলুকে। দেশে ফেরার কোনো মতলবই নাই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ খুদা তালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশ বাতলাবে কে? তারপর কল ঘরে তেলে পিছল মেঝেতে আজার খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচারের কামে। এ জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজে রোজু করতে গেছি, এমন সময় তাজ্জুব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীর উদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীর উদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীর উদ্দিকে এককালে আমি আপনার ভাইয়ের মতন কতই না পেয়ার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়ে বেশি তাজ্জব লাগলো আমার যে আমার পেয়ারে কোনো সাড়া দিল না বলে। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তো দেশে ফেরার খবর তো আমি পাইনি, আর আবার এই জাহাজে কি করে চলে এসেছিস তুই? কোথা দিয়া? কলকাতা? কেন, দেশে মন টিকলো না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মধ্যে বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমার দেখতেই পায় নাই। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কবার চেষ্টা না করে ঠেলে টুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম, আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ও খেতে সে বড় ভালোবাসতো, কিন্তু কিছুই সে মুখে দিতে চায় না। তবু জোর করে গেলাম। বাচ্চারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়, কিন্তু হুজুর পরের জন্য অনেক কিছু করা যায়। জানতো কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গেলে কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গলন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বৎসরের পুরনো কথা। নৌক বন্দরে আমাদের নামতে দেয়নি, তখন সমীর উদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীর উদ্দিন মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করলো কি ঘটছে। সারেং দম দেওয়ার জন্য না, অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল। ঠিক বুঝতে পারলুম না, আমরা কোনো খোঁচা দিলুম না। বললে, তা সে দুঃখের কাহিনী। ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনো মনে আছে, কেবিনের ঘোর ঘুরটি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল। আর অতি অল্প কথাই
সে সব কিছু ছেড়ে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি না, একসঙ্গে কখনো চোখেও দেখি নাই। আমি বললুম, আমি জানি নে, আমি দেখিও নি। তবে বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে সে লিখল মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি সারাতে, তার পরের 1000 বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপর আরো অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরো বহুত টাকা শহরি ঢঙে পাকা চুনকাম করা দেয়ালওয়ালা টাইলেট সারখানা বড় ঘরের জন্য, আরো টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মড়াই, বাড়ির পেছনে মেয়েদের পুকুর এসব করার জন্য, এবং সর্বশেষে 1005 টাকা টঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য। 7 বছর ধরে সমীরুদ্দিন মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফটে 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি করি হালালের রোজগার, আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসে খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন সে রওনা দিল দেশের দিকে। নূক বন্দরে জাহাজে কাজ পায় আনারি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দিন হরেক রকম কাজখানার কাজ করে করে কল কবজায় এমনই ভালো শিখে গিয়েছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামে চাকরি করে ফিরল খিদের পর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগা মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলো রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, বড় হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1.25 মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলোর ওপর দিয়া গ্রামে পৌঁছাতে হয়। বিহানের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দিন পৌঁছালো ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা সেখানে উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিনকে করে দিয়েছিলেন এক মিস্ত্রি ইঞ্জিনিয়ার, আর হুজুরও মিশর মুলুকে বহুকাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দূরাজ থেকে সে মিনার দেখা যায় সে আপনিও জানেন, আমিও জানি, সমীরুদ্দিনও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দিন আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে গিয়ে দেখে কোথায় ডিগি, কোথায় টাইলের টঙ্গি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালুম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতেই পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে থাকলো, কোথাও কিছু নাই, সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরো পুরানো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টে বাসের ঠেকনায় খারাপ, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘর দর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয় সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লা। মোল্লাজি আমাদের সবাইকে বড্ড প্যার করেন। সমীরুদ্দিনকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দিন চাপে পড়ে সেই ধান ক্ষেতের মন্ত্রীখানে তাকে খবরটা দিলেন। তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাওয়াড়া, মৌলভী বাজারে, শেষের দিকে কলকাতায়।
ঘোড়া, মেয়ে মানুষ, আরো কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখি নে, গায়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বললে, তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীরুদ্দির ভাই ওদের বলেতে বড় ভাই বিদেশে লাখ টাকা কামায়, তাকে ফুর্তি দুভর্তির জন্য কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায় নাই, কারণ সমীরুদ্দিন নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না। কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠায়া লেখাপড়া শিখিয়াছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তার টাকা আবার বহর দেখে তাকে বাড়ি ঘর তোর বাদ দিয়ে জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদী করে মিরকিন মুলুকে গৃহস্থালি পেতেছে, এদেশে আর ফিরবে না। আর যদি ফেরে বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা, 3 দিনের ভিতর 10 খানা বাড়ি হাঁকাইয়া দেবে। আমি বললুম, উফ, কি পাষণ্ড। তারপর সারেং বললে, সমীরুদ্দি আর গায়ের ভেতর ঢোকেনি। সেই ধানক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গায়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গায়ে এসেছিল। সমীরুদ্দির পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলো। আরো 5 জন বলল, বাড়ি চল, মিরকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসেছিস, দুদিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুষি সাহেব, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কি করলো? ভাইকে লাথি মারলো না, কিছু না, শুধু বললো বাড়ি ফিরে যাবে না। তার পরদিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরের বারুনির পুতুলের মতো সে চুপ কইরা বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যে আপন মনে বিড়বিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল, ভিখিরি স্বপ্ন দেখে সে বড়লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতে সে দেখে সে আবার দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘর দোর বানিয়ে হয়েছিলাম বড়লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল, তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো তবে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখেছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাজে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার সাথীর খুন ধরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দিন মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন দেশে ফিরছিল তখন জাহাজে মারা যায়। স্ত্রী সংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায় হুজুর? শুনছিলেন সৈয়দ মুস্তফা আলী রচিত নোনা জল। কথক রাজাদিত্য, মেজো সারেং এবং লোক অয়ন সমীরুদ্দি দীপঙ্কর। আমাদের সাথে জুড়ে থাকার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামেও প্লিজ ফলো করে রেখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের গল্পে। বিদায়।